প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বদল হয়ে গেছে। তার প্রভাব পড়েছে হচ্ছিল ক্রীড়াঙ্গনেও, বিশেষ করে ক্রিকেটে। সামনেই মহিলা টি-20 বিশ্বকাপ হওয়ার কথা অক্টোবরে, সেটা এখন একটু অনিশ্চয়তার চাদরে ঢাকা পড়ে গেছে। এর মাঝেই বাংলাদেশ দল আজ চলে গেছে পাকিস্তানে দুটি টেস্ট ম্যাচ খেলতে। ইতিমধ্যে বাংলাদেশ এ দল পাকিস্তান এ দলের বিপক্ষে খেলছে, এইচপি দল খেলছে অস্ট্রেলিয়ার মাটিতে। সব মিলে একটা ক্রিকেট উৎসবের মধ্যেও রাজনীতিক এই পালা বদলের হাওয়ায় কতটুকু আসলে বাংলাদেশের ক্রিকেট বোর্ড স্থিতিশীল অবস্থায় আছে, সেগুলো নিয়ে আসলে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ভাইকে। ফারুক ভাই, আপনি সাবেক নির্বাচকও ছিলেন, প্রধান নির্বাচক। তারপর বোর্ডের সঙ্গে আপনার অনেক দিনের সম্পর্ক, নানাভাবেই ক্রিকেটের ভিতরে, ক্রিকেট পাড়ারই লোক, ক্রিকেটের সঙ্গে আপনার অবিচ্ছেদ্য সম্পর্ক। এই যে পরিবর্তনের হাওয়া, পরিবর্তনের ঢেউ, রিফর্মের একটা চারদিকে কোলাহল চলছে, যে আহ্বানও চলছে যে যেভাবে হোক সংস্কার করতে হবে, অনেক দিনের জমে থাকা কালির দাগগুলো মুছে ফেলতে হবে। কিভাবে দেখছেন এই পট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গন এবং ক্রিকেটকে বিশেষ করে? প্রথম তো একটা আলোচনা হচ্ছেই, সবাই আমরা জানি যে গত 15 বছরে যেই ফেডারেশনগুলো ছিল, স্পেশালি ক্রিকেট, ফুটবল, অলিম্পিক অ্যাসোসিয়েশন, এখানে এক ধরনের লোকই ছিল। অ্যান্ড আমরা নতুন কোনো মুখ দেখি না আসলে। সো দিস ইজ সামথিং দ্যাট আমি সবসময় মনে করি যে ফেডারেশনগুলা বা বোর্ডগুলোতে যদি নতুন কিছু মুখ আসে, একটা সুবিধা হলে গিয়ে তাদের থেকে নতুন কিছু আইডিয়া পাওয়া যায়। অ্যান্ড যেহেতু আমরা অনেক অনিয়ম, এটা আমরা সবাই জানি, মানে এটা খুব বড় করে বলার কিছু নেই যে অনিয়ম হয়নি, প্রচুর অনিয়ম হয়েছে। তো সেইগুলো রিফর্ম করার জন্য যেহেতু একটা সুযোগ এসছে, আমার মনে হয় যে রিফর্মটা সময়ের দাবি। সেই দিকে বিবেচনা করলে আমার মনে হয়, প্লাস যেটা একটু ভ্যাকিউম হয়েছে, এটা আপনি উল্লেখ করেছেন যে অনেকে নাই বা এটা মানে কিভাবে কি হবে। তবে তার আগে ছোট্ট করে বলে নিই আমি, আসলে ক্রিকেট বোর্ড তো একটা মোটামুটি, আমরা যদিও বলে যে ফুল প্রফেশনাল একটা কর্পোরেট স্ট্রাকচার হয়েছে, ওইটা হয়নি। না হলে একটা মানে আমরা যে আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে যে ক্রিকেট বোর্ড ছিল, যখন আমরা দেখতাম যে ওই মানে ডিরেক্টর লেভেলই মানে এক্সিকিউটিভ কমিটি বলতাম, তখন আমরা কমিটির লোকজনরাই অনারারি সিস্টেমে ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, তার সাথে বিভিন্ন যে ছোট ছোট জায়গাগুলো আছে, টুর্নামেন্ট কমিটি বা সিসিডিএম, এগুলোতে তারা কাজ করতো। এরপরে কিন্তু আমরা অনেক বেতনভুক্ত মানে এমপ্লয়ি এসছে ক্রিকেট বোর্ডে, যারা এই কাজগুলো সুচারুরূপে করার চেষ্টা করছে। উই হ্যাভ এ সিও হু ইজ দেয়ার ফর আ লং টাইম, ভেরি এক্সপিরিয়েন্স। তার সাথে অপারেশনসের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্রিকেট টিমের ম্যানেজার, সব বেশ কিছু ফর্মার প্লেয়ার যারা কাজ করছে এখানে। সো সেই দিকে বিবেচনা করলে আমার মনে হয় ভ্যাকিউমটা হয়েছে টপ লেভেলে, ডিরেক্টর লেভেলে। অবশ্যই রিফর্ম করে একটা আমাদের আইডিয়া বের করতে হবে। আই এম শিওর যে এটা যেহেতু এক্সট্রাঅর্ডিনারি একটা সিচুয়েশন, এক্সেপশনাল সিচুয়েশন, এই সিচুয়েশনে ক্রিকেট বোর্ডের সিইও প্রয়োজন যে আইসিসিতে এটা ডিরেকশন নেয়া, বিকজ এটা তো আপনি বেশি দিন রাখতে পারবেন না। যারা এখন নাই বা খুঁজে পাওয়া যাচ্ছে না বা যারা আসেন না বোর্ডে, তারা হয়তো যদি দীর্ঘ সময় যদি না আসেন, তাহলে তো একটা সমস্যার সৃষ্টি হবে। বিসিবি সভাপতি কি আসলে পদত্যাগ করলে, নাজমুল হাসান পাপন পদত্যাগ করলেই কি সমস্যার সমাধান হবে কিনা? আমার মনে পদত্যাগটা ঠিক মানে আপনি যদি, যেটা আমি আসলে এই 2-1 দিনে কিছু অন্য টিভি বা অন্য যা আপনাদের সাংবাদিকদের যে ইয়েগুলো দেখেছি আমি, তাতে আমার মনে হয়েছে যে যেমন পাকিস্তান টিমে 4 বার পরিবর্তন হয়েছে প্রেসিডেন্ট 3 বছরের মাথায়। মানে প্রেসিডেন্ট মানে চিফ এক্সিকিউটিভ, হোয়াট এভার আপনি নেম করেন, নাজাম শেঠি, তারপরে রামিজ রাজা, এরা ছিল, এরা বাদ হয়েছে। তো আমার মনে হয় যে আপনার যদি, ওরা তো আসলে তেমন কোনো এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন হয়নি, এটা তো একটা গণ অভ্যুত্থান হয়েছে। আমাদের দুঃখিত যে অনেক মানুষ মারা গেছে, পুলিশ, জনতা, ছাত্র স্পেশালি। সো এটা কিন্তু অ্যাজ এ বাংলাদেশি এক সময় তো মানে অনেক কষ্ট দিয়েছে, বাট ফাইনালি যাই হোক এটা শেষ হয়েছে। তারা, আমি আশা করি যে তাদের মানে আত্মা শান্তি পাবে, অ্যান্ড ফর এ কজ দ্যাট দে ফাইট। সো এরপরে যে সিচুয়েশনটা হয়েছে, এই সিচুয়েশনে একটা এখন পদত্যাগ ছাড়াও কিন্তু যদি ক্রিকেট বোর্ড থেকে আইসিসিকে জানানো হয় যে আমাদের এইরকম একটা সিচুয়েশন, তোমরা ডিরেকশন দাও, আমরা এইভাবে তো চলতে পারে না। এখন আমি হয়তো মানে খুব মানে অল্প সময়ের গেছে আমাদের পট পরিবর্তনের, আরও একটু ওয়েট করতে পারি আমরা, বাট এটা একটা পরিকল্পনা থাকতে হবে। আই এম শিওর উপদেষ্টা ইজ এ ভেরি ইয়াং পারসন, অ্যান্ড প্রবাবলি যারা এখনকার যারা আছেন
তারা তো আসলে খবর আমাদের থেকে অনেক বেশি রাখেন, বিকজ দিস গাইজ আর লাইক ভেরি আপডেটেড সব ক্ষেত্রেই। সো আই এম শিওর সে কথা বলবে নট অনলি ক্রিকেট বোর্ডের অফিসিয়ালদের সাথে, বিকজ তারা তো অলরেডি ওখানে ছিলেন। জি, সো তারা তো ওই তাদের কথা যেরকম আছে ওরকমই হবে। আই এম শিওর তার একটু আলোচনা করা উচিত, যারা আমরা একসময় কাজ করেছি, যারা আগামীতে কাজ করতে পারে, যারা দীর্ঘ সময় কাজ করেছে, একটু আগে আপনি বলেছেন, তাদের সাথে একটু আলোচনা করলে অ্যাটলিস্ট হিল গেট এ মানে বেটার পিকচার পেয়ে যাবে অ্যান্ড কিভাবে আমরা এই ক্রাইসিসটা ওভারকাম করতে পারি। বাট একটা কথা আমরা বলি যে ইনিশিয়ালি যে বলি এটা করা যাবে না, ডিজলভ করা যাবে না, আইসিসি বাধ্যবাধকতা বা ফিফার এটা একটা আছে, বাট যেহেতু এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, এটা তো অলওয়েজ আপনি ক্যান আস্ক ফর এ ডিরেকশন। সেক্ষেত্রে কি নারী বিশ্বকাপটাকে আসলে অনেকে ঢাল হিসেবে তৈরি করতে পারেন, বা এই বোর্ড পরিচালকদেরও অনেকের ভাষ্য অনুযায়ী যে এটা যদি আমরা এখন মানে রেজিগনেশন দিই বা আমাদেরকে ডিজলভ করা হয়, সেক্ষেত্রে আইসিসি হয়তো বা ব্ল্যাক লিস্টেড করতে পারে অক্টোবরের এই আইসিসি। আমার মনে হয় এগুলো আসলে যাদের জায়গা থেকে যাদের এই কথাগুলো বললে সুবিধা, তারা এইসব কথা বেশি বলছে। আমি আমার লজিক দিয়ে মনে করি যে এই আইসিসি তো আছে, আর বাংলাদেশ কিন্তু অলরেডি ইটস নট দ্য ইজ ফার্স্ট টাইম, সেই আমরা যখন পার্টিসিপেন্ট ছিলাম না আমাদের 1998 প্রবাবলি, তখন থেকে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট হোস্ট করার অভ্যস্ত। তারপর ওয়ার্ল্ড কাপ করেছি আমরা, এশিয়া কাপ তো হরহামেশাই করি, মেয়েদের ওয়ার্ল্ড কাপ করেছি। সো ইটস লাইক এটা আরেকটা ইভেন্ট হবে। এটার জন্য আমার মনে হয় যে স্ট্রাকচারটা আমাদের আছে, ইটস লাইক ভেন্যু, ম্যাচ রেফারি, অ্যান্ড আইসিসি ইভেন্ট ইজ অলওয়েজ মানে টেকেন কেয়ার অফ বাই আইসিসি মোস্ট অফ দ্য টাইম। সে তারা কিন্তু সব কিছু দেখে বুঝে নেয় যে কীভাবে কী করতে হবে। সেই বিবেচনা আমার মনে হয় যে এই T20 ওয়ার্ল্ড কাপ যে খুব একটা ডিফিকাল্ট কাজ হবে আমাদের মেয়েদেরটা করা, আমার মনে হয় না। তবে আমি মনে করি যে যদি এটা খুব মানে রিসেন্ট, বাট এই চিন্তাটা মাথায় থাকা দরকার, যদি দীর্ঘ সময় পদগুলো খালি থাকে তখন কি হবে, সেটা আগে থেকে বিবেচনা করলে আমার মনে হয় আমাদের ক্রিকেটের জন্য বেটার হবে। একটু আমরা দেখে আসতে চাই আসলে রিফর্ম নিয়ে আসলে বোর্ড, সাবেক বোর্ড পরিচালক, বর্তমান বোর্ড পরিচালকরা কি ভাবছেন। আইসিসিকে পুরো বিষয়টা অবহিত করতে হবে, সিচুয়েশনটা অবহিত করতে হবে, এবং তাদের কাছ থেকে একটা অ্যাডহক কমিটি করার বা ইন্টারিম কমিটি করার একটা অনুমোদন নিতে হবে। আইসিসি যদি সেই অনুমোদনটা দেয় সব কিছু বিবেচনায়, কারণ বাংলাদেশের সামনে এখন অনেকগুলো প্রোগ্রাম আছে, কারোর জন্য কিছু আটকে থাকেন এটা আমি পার্সোনালি মনে করি। কিন্তু কারেন্ট সিচুয়েশন ডেফিনেটলি এটা কনসার্নের ব্যাপার যে মাত্র 20 অক্টোবর থেকে আমাদের ওয়ার্ল্ড কাপ শুরু, কয়দিন আর আছে, হ্যাঁ প্রায় 2 মাস আপনার আছে। সো এই মুহূর্তে এটা কিন্তু একটা ভেরি কনসার্ন যে ওয়ার্ল্ড কাপটা থাকে না সরিয়ে নিয়ে যায়। সেক্ষেত্রে আপনার তাদের পক্ষে এখন বোর্ডে এসে কাজ করা, বোর্ডে এসে দায়িত্ব পালন করা আসলে সম্ভব হবে কিনা, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এখন তাহলে কি হবে, একটা সার্টেন সময় আপনি কয়টা সভা না থাকলে, কটা সভা অ্যাটেন্ড না করলে আপনি অটোমেটিক বোর্ড অ্যাবলিশ হয়ে যায়। মানে যিনি শেষ কথা বলছিলেন তিনি হচ্ছেন শামীম চৌধুরী, আমাদের কনস্টিটিউশনগুলো নিয়ে অনেক কথাবার্তা বলেন। আমরা খুব মানে একটা ব্রেক নেওয়ার খুব কাছাকাছি চলে আসছি। তার আগে আমরা বলতে চাই, সাংগঠনিক দক্ষতা যতটুকুই থাকুক, এই কনস্টিটিউশনের বা গঠনতন্ত্রের মার প্যাচে আসলে কোনো সংকট সামনে আসতে যাচ্ছে কিনা একটু ছোট করে জানতে চাই ব্রেকের আগে। আমি আসলে এটার ব্যাপারে খুব একটা এই মুহূর্তে আমি এটা বলতে পারছি না, যেহেতু আমি এক্স্যাক্টলি জানি না। বাট আমার মনে হয় না, বিকজ কনস্টিটিউশন সব কিছু কিন্তু আপনার মানে কাজ করার জন্য আপনি অনেক কিছু আপনি এখন করে ফেলবেন, এটা পরে আপনি পাসও করাতে পারবেন। ইটস নট দ্যাট ইজিএম করে পাস করা যায়। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইটস এ ভেরি বিগ ইস্যু। বাট রিফর্মটা কিন্তু খুব জরুরি, কারণ আপনি জানেন যে সবগুলো জায়গায় কিন্তু অ্যাবসলিউট পাওয়ার হওয়ার জন্য বেশ কিছু অনিয়ম হয়েছে, এটা আমরা সবাই জানি, এটা আমরা মুখে স্বীকার করি আর না করি। আর আমাদের যে অনিয়ম 900 কোটি 1200 কোটি টাকার একটা এফডিআর, এটা অনেকে বলছেন এটা 3000 কোটি টাকাও তো হতে পারে। মানে হিসেবে স্বচ্ছতার জায়গাটা বিসিবি আসলে কদ্দূর করতে পেরেছে। গত 12 বছর নাজমুল হাসান পাপন যতক্ষণ পর্যন্ত বোর্ডের পরিচালক থেকে প্রেসিডেন্ট হয়েছেন, তারপরে হচ্ছেন ক্রীড়ামন্ত্রীও হয়েছেন ফুল টাইম বাংলাদেশের হিস্ট্রিতে, এটা খুব বেশি মেয়াদের জন্য যদিও উনি দায়িত্বটা পালন করতে পারেননি। বাট এই যে ভাইস ভার্সা অনেকগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার যখন চলে আসে, তখন কি মনে হয় না ক্রিকেটটা আসলে দুর্নীতির বাইরে কখনোই ছিল না? এটা আমি সবসময় মনে করি কি যে যখন মানে যত বড় বাজেট তত বেশি দের ইজ এ পসিবিলিটি কিছুটা হবে। এখন এটা কতটা কি পর্যায়ে হয় এটাও লিগে আমাদের জানাটা জরুরি।
মানে এই থার্ড ওয়ার্ল্ড, মানে এখন আর থার্ড ওয়ার্ল্ড না আমরা, বাট এই সাবকন্টিনেন্টের পার্সপেক্টিভ আমার মনে হয় সব দেশেই এই মানে যারা ওই লেভেলে থাকে তাদের কিছু সুবিধা হবে, এবং যারা মিড লেভেলে কাজ করে তারাও কিছুটা বেনিফিটেড হয়, এটা আমরা জানি। এখন এইটা যখনই অনেক বড় হয়ে যায় তখন আর কি ওইটার জন্য অর্গানাইজেশনের জন্য খারাপ, যেটা আমার ব্যক্তিগত টেলিভিশন সত্তর ব্যাপারটাও তো এখানে চলে আসে। ওইটাও খুব স্বচ্ছ ছিল না, মানে লেটলি যে কাজগুলো হয়েছে খুব একটা বিশেষ করে ট্রান্সপারেন্ট ছিল না। বেনটেকের কাছে যেমন কিছু জিনিস মানে কিছু নর্মাল জিনিস বোঝা যায় যে আমাদের বিপিএল আমরা যখন শুরু করেছিলাম আমরা দাবি করেছিলাম যে এটা হলো সেকেন্ড বা থার্ড মোস্ট ওয়াচড একটা টুর্নামেন্ট, বাট ইউ সি ইফ ইউ সি দ্য বিপিএল স্ট্রাকচার অ্যান্ড দ্য ওয়ে টুর্নামেন্ট মানে রান করেছে, এর চেয়ে আনপ্রফেশনাল টুর্নামেন্ট আর হতে পারে না। মানে প্রত্যেক বছর দিকে 2টা করে টিম যায়, 2টা করে টিম আসে, আবার টিম বাড়ে, টিম কমে। মানে এখন যখন এসব ঘটনা ঘটে তখন কিন্তু সচেতন নাগরিক হিসাবে ইউ হ্যাভ এ বিগ কোয়েশ্চেন মার্ক। প্লাস যারা আসে তারা তো আসলে এখান থেকে কোনো রিটার্ন নাই, তো প্রত্যেক বছর তারা আসে হয়তো বা 2 বছর 3 বছর থেকে, তারাও চিন্তা করে যে ইটস নাথিং, আমি লাইক ডেভেলপমেন্টে খুব বেশি আমি অবদান রাখতে পারছি না, আর রেভিনিউর ক্ষেত্রে তো নাই। এই যে ব্র্যান্ড ইমেজ বা ভ্যালু যেটা ইন্ডিয়ার হয়েছে, ওদের তো অপারেশনাল কস্ট হলে দে ব্রেক ইভেন, বাট শুরু করেছে 70 কোটি দিয়ে, এখন দাম হচ্ছে 1,500 কোটি টাকা। কথা এক্স্যাক্টলি আমি জানি, বাট আই নো দ্য ফিগার ইজ সামথিং লাইক দ্যাট। সো 70 কোটি আর 1,500 টাকা কোটি যদি কোনো টিম এখন ছেড়ে মালিকানা বিক্রি করে দেয়, তা আমরা এখানে কোথায় আছি? আমাদের 3 কোটি টাকার টিম তো কেউ 1 কোটি টাকা তো কিনতে চাইবে না, এটারও একটা কারণ আছে। সো আমি আসলে অনেক ভাস্ট এরিয়া আছে ক্রিকেট বোর্ডে যেটা ইউ ক্যান অলওয়েজ ইমপ্রুভ, বাট আমি অ্যাজ এ ফর্মার প্লেয়ার, ফর্মার চিফ সিলেক্টর হিসেবে যেটা আমি বিশ্বাস করি যে আমাদের যেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ টু ইমপ্রুভ দ্য গেম, ওই জায়গাগুলোতে রাইট পার্সনগুলো থাকে। কিন্তু 3 জন সাবেক অধিনায়ক ছিলেন, তারা থাকার পরও এই কথাটা কেন আপনাকে বলতে হচ্ছে? সাবেক অধিনায়করা বোর্ড পরিচালক হয়ে গেছেন, কেউ কেউ সিলেকশন প্যানেলের সদস্য হয়েছিলেন পরিচালক হয়ে, অনেকগুলো মাল্টিপল টাস্কে তারা ছিলেন, এবং আপনার সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আপনি একটা পর্যায়ে দায়িত্ব ছাড়তে বাধ্য হন। না, ছাড়তে না, আমি রিজাইন করতে বাধ্য। হ্যাঁ, মানে এটা নিজে থেকে, যেহেতু আপনার এটা আপনার গার্ডসের জায়গা থেকে আপনি কখনো কম্প্রোমাইজ করেননি বলে আপনি এটা করেছেন, ছাড়তে বাধ্য হন ওই কারণেই বলা। তো আপনি আসলে মানে এই যে আবার ঢাকা প্রিমিয়ার লিগে দল গোছানোর সময় একজন সাবেক অধিনায়কের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি থাকে, তিনি অনেকগুলো ক্রিকেটারকে ক্যাটার করেন তার কাছে পারমিশন না নিয়ে, অন্য কোনো ক্লাবে আসলে নাম লেখানো যাবে না। এগুলো আসলে তো ডেফিনেটলি বর্ষণ, মানে এটা একটা ভাস্ট ফিল্ড, এটা কথা বলতে হলে জাস্ট এই 20 মিনিটে হবে না। তারপর আপনি যতটুকু আমার মনে হয় যে তুমি যদি বাংলাদেশ ক্রিকেটের অনিয়মের চিত্র ধরো, রাইট ফ্রম ইউর আম্পায়ারিং, মাঠ, ডিভিশনের ম্যাচগুলা, থার্ড ডিভিশনের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট টুর্নামেন্ট ছিল, যেটা ছিল হইল গিয়া, আমি বলবো হইল গিয়ে খুবই এক্সাইটিং প্লেয়ারদের স্পট করার জন্য সবচেয়ে ভালো, জাস্ট বিকজ অফ ওই ভোটের রাজনীতিতে 2টা করে ভোট থাকে, তখন হয়তো এটার এন্ট্রি ফি করে দিল 5 লাখ না 10 লাখ, যেখানে এই টিমগুলো যারা চালাতো পাড়ার বড় ভাই, বলের টাকা দিত একজন, ব্যাটের টাকা দিত একজন, একজনের খুব দরদি মানুষ, তো যেখানে কিন্তু ম্যাচ মানে আমার মনে 40টা টিম পার্টিসিপেট করতো, 40 ইন্টু 800 প্লেয়ার, এখান থেকে তুমি মিনিমাম 5টা 10টা প্লেয়ার 20টা প্লেয়ার মানে একটা স্টেজে গিয়ে পৌঁছাতে পারতো। এই জিনিসটা বন্ধ করেছে। এইরকম প্রচুর জায়গা ছিল ঘাটতি, যেগুলোতে আমরা আসলে we were like basically helpless, and you know we could say এক ইন্টারভিউ টু সেকেন্ড ইন্টারভিউ বলি কোনো কাজ হবে না, আমি জানি এটা হবে না। যারা আছে কাউন্সিলরের জন্য দেখেছি মাঠে অনেক পাতানো খেলা হয়েছে, এটা আমরা সবাই জানি, ফ্যাক্ট। যারা মানে যারা ক্রিকেট দেখেন আর মাঠে যায় না তারা জানে না হয়তো, বাট ইউনো কে জিতবে, কে উঠবে, কে নামবে, এগুলো সব হয়তো বা লাস্ট 2 বছর একটু ইম্প্রুভ করেছে, আমি যেটা খেয়াল করেছি। বাট তার আগে ইউ ক্যান সে 10 years ইউ হ্যাভ টু সাফার। ব্যাটসম্যান ব্যাটিং করছে, বলেছে চলে আসো, আর খেলা মারার দরকার নাই। তারপর আম্পায়ার, মানে দিস আর লাইক ইট ওয়াজ এ ভেরি ব্যাড সিনারিও। এখন তুমি যখন একটা পাতানো খেলা খেলবে, আমি বাংলাদেশ ফুটবল দেখেছি 80s-এ একটা টিম, রাইট, সেই 5-7-10 বছরের ফুটবল জায়গাটা কোথায় চলে গেছে, বিকজ দে হ্যাভ স্টার্টেড প্লেইং পাতানো খেলা। পাতানো খেলা তো তোমার কিছু দেখার নাই। ইফ আই এম এ গুড প্লেয়ার, আমার যদি টিম ওই ম্যাচটা হারতে হয় তো আমি রান করতে পারবো না ওখানে আমি। সো এগুলো আসলে অনেক বড় ব্যাপার, এগুলো আমরা, বাট আমি আশা করি যে এই জিনিসগুলো থেকে এখন আমাদের বের হয়ে আসতে হবে এবং সিস্টেমটা এমনভাবে তৈরি করতে হবে, যেমন সিলেকশন প্যানেল। আই এম শিওর
দে আর ভেরি হ্যাপি টু মেক দ্য টিম নাও বিকজ দেয়ার আমার মনে হয় এই যে টিমটা যাচ্ছে পাকিস্তান, এটা মনে হয় তারা একমাত্র বলতে পারবে যে উই হ্যাভ মেড দ্য টিম। আই এম শিওর এটা আর কেউ ইনফ্লুয়েন্স করে নাই। সো এইরকম আমি দেখতে চাই। তাতে করে সুবিধা হবে দুইটা সুবিধা, একটা হলে গিয়ে তারা তাদের মেধাটা পুরোটা দেখাতে পারবে, আর সেকেন্ড জিনিস কাজটা হবে হলে ইফ দে আর নট গুড ইনাফ দে আর আউট অফ দ্য সিস্টেম। কারণ এটা তো একটা কন্ট্রাকচুয়াল জব। কিন্তু যারা ডিস্ট্রয় করলো বা এই সিস্টেমটাকে ডেভেলপ করলো, সিস্টেমের ভিতরে সিস্টেম, তাদের ব্যাপারে আসলে সংস্কার করতে গেলে তো বোর্ড থেকে তাদের আসলে এন্ট্রান্সটাই বাদ দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আসলে টু সাম এক্সটেন্ট আই থিঙ্ক ইউর রাইট ইট দিস পয়েন্ট। আর আমি আমার কথা হলে গিয়ে এদের শুধুমাত্র এদের রেখে যাওয়া যাবে না। আমি শুনেছি আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছেন, 7 জন গিয়েছিলেন, 7 জন গিয়েছিলেন, 7 জনই তো বোর্ড ডিরেক্টর। তো তারা গিয়ে তো বোর্ডের কথাই বলবে। ইটস লাইক আন্ডারস্টুড যে তারা বাইরের কিছু বলবে না, যে নতুন কিছু ইনজেকশন, নতুন কিছু তারা বলার কিছু নাই এখানে, সেভ করবে। তো আমার মনে হয় হাই টাইম দ্যাট উপদেষ্টা মানে আরও যারা ক্রিকেটের সাথে জড়িত ছিল আগে, যারা আসতে চাই ভালো ক্রিকেটিং ব্রেন, তাদের সাথে কিন্তু আলাপ আলোচনা করা দরকার আমি মনে করি। সো দ্যাট হি উইল হ্যাভ আ গুড দুইটা ভালো আইডিয়া যে কী করলে। কারণ সে তো এখন হয়তো তাই গিয়ে বলা হয়েছে আইসিসির রুলিং আছে, প্রবলেম, এই করা যাবে সেই করা। আর আরেকটা কথা, ক্রিকেট বোর্ডে আমি কিছু ডিরেক্টর দেখছি, ইটস লাইক ইটস বিন এজেস, স্টোন এজ, 30 বছর। মাহবুব ভাই, আর ইউ টকিং অ্যাবাউট মাহবুব? হ্যাঁ, দিস গাই ইজ দেয়ার। আরেকটা সাবের হোসেন চৌধুরী, দ্যাট ওয়াজ এ আওয়ামী লীগ। তারপর বিএনপির সময় হি ওয়াজ দেয়ার। জামালির সময় তত্ত্বাবধায়ক সরকার শেষ হয়েছিল, আবার ইন্টারিম একটা গভর্নমেন্ট, আবার আওয়ামী লীগের 15 বছর সে আছে, আবার ইন্টারিম গভর্নমেন্ট আসছে, এখানেও সে প্রবাবলি থাকার চেষ্টা করছে, বা প্রবাবলি হি ইজ লাইক ট্রাইং টু ডু দ্য ম্যাক্সিমাম। সো আর কত মানে আমি I don't feel good to name someone and like try to undermine, but this is a fact. Either সে হয়তো বা কোনো কাজ তেমন করতে পারে, সে গ্রাউন্ডসের হেড। সো হোয়াট ইজ দ্য ইম্প্রুভমেন্ট অফ আওয়ার গ্রাউন্ডস? কিন্তু আমরা কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিই এই প্রবলেম, রেগুলারতে খেলা হলে হবে না, মিথ্যা কথা। বিকজ আমি তো চাই, আই উড বি হ্যাপি ইফ বাংলাদেশ ক্রিকেট ইমপ্রুভস। আমি যদি একটা গ্রাউন্ডসম্যানের সাথে গ্রাউন্ডসম্যানদের হেড হই, যেখানে কাজ করলে একটা টিমের ইম্প্রুভমেন্ট দেখা যাবে, একটা গ্রাউন্ডসের। মাঠ নাই বলতে বলতে দের আর সো মেনি গ্রাউন্ডস নাও। লুক এট খুলনা গ্রাউন্ড, লুক এট বগুড়া গ্রাউন্ড, লুক এট ফতুল্লা গ্রাউন্ড, ওই না মিরপুর, সাগরিকা, এখানেই চলবে। অ্যান্ড তো খুব ভালো কথা বলতে হবে, এত ম্যাচ হয়। সো মানে এখন হয় কি, আই গেট রিয়েলি সামটাইমস সো আপসেট। আমি তো আসলে লাস্ট 2-3 বছর ইনফ্যাক্ট আই ডিডন্ট টক অ্যাবাউট ইট বিকজ আই থট দ্যাট ইটস নো পয়েন্ট অফ এত কথা বলার, বিকজ এটা কোনো লাভ হয় না। মানে যেটা খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আমরা কথা বলছিলাম, যে অনেকগুলো ঘটনা পরম্পরা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ক্যান্সারের মতো ব্যাধি। ধরেন আমরা 2 টায়ার ক্রিকেটের সিলেকশন প্যানেল দেখেছি, যেটা নিয়ে আপনার সঙ্গে সবচেয়ে প্রথম কনফ্লিক্ট। আপনি বলছিলেন যে এজেড পার্সন যারা অনেক বছর অনেক যুগ ধরে বিসিবিতে আছেন, লাইক আরও বেশ কিছু নামও আমরা যোগ করতে পারি, ইনায়েত হোসেন সিরাজ বা জালাল ইউনুস ভাই, ইভেন আকরাম খান, বা আকরাম খানের কথাও চলে আসে, কারণ উনি অনেকদিন ধরেই সিলেকশন প্যানেলের সদস্য হিসেবেই হন বা ডিরেক্টর হিসেবে হন, উনি ওখানে আছেন। তো আসলে ওনাদের অ্যাকাউন্টেবিলিটি জায়গা থেকে আসলে কি বাংলাদেশ ক্রিকেটটা ঠিক পথে যাচ্ছিল না? এটা তো এখন এভিডেন্টলি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বর্ষণ, দিস ইজ আ ওয়ার্ড যেটা আমি খুঁজতেছিলাম। আমাদের এই বোর্ডের কেউ অ্যাকাউন্টেবল ছিল না কিছুর জন্য। জাস্ট ছোট্ট একটা তোমাকে ছোট করে বলি, ইটস নট আমার রিজাইন বা ইউনো, ইটস নট আমি আমার কথা বলছি না। 2 টায়ার সিলেকশন প্যানেল বোর্ড একটা করা চেষ্টা হলো, সেই চেষ্টাতে বলল 3 জন সিলেক্টর আর 4 জন ডিরেক্টর। একজন ম্যানেজারের বলে সে যোগাযোগ করবে, হাতুরবাজে কোচ, আর 2 জন ডিরেক্টর। অপারেশন চেয়ারম্যান তো তার পদাধিকার বলে হি ইজ জাস্ট ওয়ান অফ সিলেক্টর, মানে সে তো টিমটা দেখে তারপর প্রেসিডেন্টকে ফরওয়ার্ড করে। সো বেসিক্যালি এখন আমার ডিবেটে ছিল, যদি ডিরেক্টররা সিলেক্টর হয় তারা কি খেলা দেখবে নাকি? দ্যাট ওয়াজ মাই ফার্স্ট কোয়েশ্চেন। সেটা প্রশ্নই ওঠে না, তাহলে আমার ডিবেটটা কেমন হবে তার সাথে? ডিবেট হওয়ার কোনো স্কোপ নাই, রাইট? আমি একটা ছেলে, তাহলে কিন্তু আমি তামিম, সাকিব, মুশফিক নিতে পারতাম না, বিকজ ওরা বলতো তুমি এরা করতে ধরে নিয়ে আসছো, বিকজ নো ওয়ান নিউ দেম, যখন আমি ওদের চান্স দিয়েছিলাম। সো ইট ওয়াজ অ্যান আর্গুমেন্ট দ্যাট এটা কোনো থাকবে না, কেননা খালেদ মাহমুদ সুজন তখন ছিল ম্যানেজার, এই জন্য ওর নাম ধরে কিন্তু ফর্মার ক্যাপ্টেন, ভেরি নলেজেবল, গুড থিঙ্কার অফ দ্য গেম, সো আছে। কিন্তু আমি বলছি ডোন্ট
think that Khaled Mahmoud Sujan would be the manager for Bangladesh team forever. And Akram was the operation chairman, because Akram is operation chairman. Akram is a cricketer. He knows, former captain, good knowledge. তো ও ঠিক আছে এই পর্যন্ত। হাতুরা ওয়াজ লাইক আসছে, ওর কথা আমি একটু পরে বলছি, ও মানে হোয়াট টাইপ অফ কোচ ইজ। হ্যাঁ, দিস গাই কেম, অ্যান্ড এটা কিন্তু আমরা নামে নামে ঠিক করেছি। আজকে লেটসে কথার কথা আনোয়ার ভাই রংপুর থেকে আসলো, অপারেশনসের চেয়ারম্যান, একটা ম্যানেজার বানালা তুমি, লেটসে আরেকটা ডিরেক্টর। So how are they going to give you input? So that was my argument. I said, don't do that. So এইটার থেকে কিন্তু আমি বলছি, if there is a two-tier selection panel, it's not going to, it will not work, and it didn't work. You know why? এরপর থেকে কি হয়েছে, এরপর থেকে দেখবে যখন there was no accountable, because there are 7 or 8, যখন সিলেক্টররা যখন টিম ফেল করে, সো ফ্রন্টে চলে যায় সিলেক্টর, প্লেয়ার, এরা পারে না। আর যখনই কোনো সাফল্য আসে বিচ্ছিন্নভাবে, তখন কিন্তু এরা ফ্রন্ট লাইনার এবং কোচ অলওয়েজ টেকিং ডিরেক্টর অ্যাডভান্টেজ। দিস গাই, ইউ সি হোয়াট ইজ দিস ক্রেডিবিলিটি, এই দিস কোচ, দিস গাই ইজ একটা টিমের, স্টেট টিমের সে ছিল, আমি কথা শুনেছি, প্রবাবলি হি হ্যাজ সাম ক্রিকেটিং নলেজ, বাট হি ইজ সো ডিক্টেটেড টাইপ, অ্যান্ড হি ওয়ান্টস টু ডু বাই এভরিথিং হিমসেলফ, অ্যান্ড ওইটা যতক্ষণ করবে কাজ করে, তখন আমি তোমার পিছনে আছি। বাট বলি না আমরা একটা যে গরু দুধ দিয়ে আমরা লাথি খেতে পছন্দ করব, যখন হি ইজ নট ওয়ার্কিং, সো ইউ হ্যাভ টু মেক হিম অ্যাকাউন্টেবল। এই ছেলেটা আমাদের বাংলাদেশ টিমের, এই কোচ আমাদের বাংলাদেশ টিমের খুব বাজে একটা সময় আমাদের ছেড়ে চলে গেল। ইফ সামওয়ান লিভস ইউ উইদাউট এ রিজন ফর এ বেটার, মানে জাস্ট তার কিন্তু সে বাংলাদেশ আসছিলই শ্রীলঙ্কার নেওয়ার জন্য, চলে গেল, তাকে আবার হাতে পায়ে ধরে ডাবলের বেশি বেতন দিয়ে নিয়ে আসতে হবে। হোয়াট স্পেশাল অ্যাবাউট দিস গাই? সো ওর ম্যাজিক তো এখন নাই, বিকজ হি লস্ট, ওই টেরিবলি ফেল 2022 ওয়ার্ল্ড কাপ, হি ওয়াজ নট দেয়ার। 23 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ, যেটা আমাদের প্যাশন, সুইটেড গেম, আমাদের সবচেয়ে স্ট্রঙ্গার পয়েন্ট বাংলাদেশের, যেটা যেটা মানে আমরা সবসময় বলি যে এই টিমটা আমরা উই টেক প্রাইড, দেশের বাইরে, যেটা 2015 ওয়ার্ল্ড কাপ আমরা প্রুভ করেছি। তারপরে তো সিরিজ অফ আমরা ভালো, এখন এখন এই টিমটাকে এত আনস্টেবল করলাম আমরা বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। তামিম সাকিব যুদ্ধ, যেখানে আগুন ঢাললেন কোচ বেসিক্যালি হয়তো প্রেসিডেন্ট গিয়ে বুঝালেন, প্রেসিডেন্ট বাদ দিয়ে মানে সামহাও ওরে আমার একটা সিচুয়েশন সৃষ্টি করলো, হি রিজাইন অ্যান্ড হি ডিডন্ট প্লে। সো লসটা তো তার হয় না, বাংলাদেশি, ইভেন আমার দেশের লস, আমারও না। তা আপনার কি মনে হয় যে সংস্কারের পালায় তামিম ইকবালকেও আমরা দেখবো যে তার স্ট্যান্সটা ক্লিয়ার করতে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ব্যাপারে? সেম গোস উইথ সাকিব আল হাসান, সো মেনি কন্ট্রোভার্সি। এটা আসলে আমার মনে হয় যে এই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালদেরই বলতে হবে যে তারা কতদিন অ্যাভেলেবল, কিরকম করে আসবে, তারপর তো সিলেক্টরদের কতটা ফিটনেস দেখবে। মানে এইটাও তো সংস্কার হওয়া উচিত। If you ask me that what do you think about Tamim Iqbal, I personally still feel that Tamim is your number 1 batsman longer version. Maybe T20 এখন এই মুহূর্তে নট, বিকজ না উনি তো অনেক আগেই রিটায়ারমেন্টে চলে গেছে, বাট স্টিল 50 and টেস্ট ম্যাচ স্টিল আই থিংক হি ইজ নাম্বার 1. আচ্ছা, এন্ড কত ছেলেকে আমরা নষ্ট করছি, ইমরুল কায়েস, হাউ মেনি আই ক্যান নেম। হ্যাঁ, আপনি আউটনাম্বারড হয়ে যাবেন করতে করতে। এইভাবেই তো এখন আমাদের কথা লিখে ভাই সিলেক্টরদের ঠিক মতো কাজ করতে দাও, and if these are not good enough contractual কাজ, তাদের জাস্ট একটু দেখে আসি। আজকে মানে সিলেকশন চিফ সিলেক্টর কথা বলেছেন, আমরা একটু দেখে আসতে চাই পাকিস্তান সিরিজের আগে উনি ওনার দলটা নিয়ে কি ব্যাখ্যা দিয়েছেন। সাকিব আল হাসান ইজ ডেফিনেটলি এ টপ প্লেয়ার বাংলাদেশের। এখানে হয়তো আপনাদের অনেকেই আমাকে ফোন করেছেন, প্রশ্ন করেছেন যে সিলেকশনের ক্ষেত্রে আমরাও সিলেক্টররা ভেবেছি অনেক অনেক ইস্যু ছিল, বিকজ তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল বিসাইড প্লেয়ার। তো আমরা সেটা নিয়ে ভেবেছি, বাট তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজুয়ালি করি সেটাই আমরা করেছি, তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখেছি। 8টা যে টেস্ট ম্যাচ হবে আপ টু, যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করবো ডিসেম্বরে, সবগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন এবং তিনি নিয়মিতভাবেই প্র্যাকটিস সেশনে আসবেন। হ্যাঁ, এখানে যেন প্র্যাকটিস সেশনে সবারই, প্রত্যেকটা খেলোয়াড়, বিদেশি কর্মকর্তার নিরাপত্তা একটা ইস্যু থাকে। দ্যাট ইজ ডেফিনেটলি বর্তমান পরিস্থিতির আলোকে সেটাকে তো দেশকে এনশিওর করতে হবে। একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে। আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট ডাজ বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয়
দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়, মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। ফারুক ভাই, মানে খুব শেষের দিকে চলে আসছি, মানে সাকিবের ব্যাপারে তো বেশ কিছু কন্ট্রোভার্সি, সাম্প্রতিক আন্দোলনের তার পার্টিসিপেশন না থাকার কারণে এক ধরনের তার বিরুদ্ধে নেতিবাচক ব্যাপার আছে এবং খুব এভিডেন্টলি এটা, মানে সাকিব কিভাবে এখান আসলে থেকে দুইটা দিকে দেখতে হবে। চিফ সিলেক্টর যে কথা বললো যে ডিরেকশন দিলে ভালো, আসলে এটা না, এটা সোহান কালকে খুব সুন্দর করে বলেছে যে কখন প্লেয়ারদের আসলে ঢুকা উচিত, এবং এটা আমিও রাইটলি ওরা সাপোর্ট করি যে আসলে একটা প্লেয়ারকে তার আফটার হিজ রেজিগনেশন মানে রিটায়ারমেন্ট তারপরে তার যাওয়া উচিত, গেলে আর এরকম। প্লাস যেই আরেকটা কথা বলেছে তাদের ডিরেকশন আছে, এখন বোর্ড ডিরেকশন তাকে কি দিবে, বোর্ডে যদি টপ নচ কেউ থাকতো, ক্রিকেট অপারেশন চেয়ারম্যান যদি অ্যাক্টিভ থাকতো বা প্রেসিডেন্ট, তাহলে বলতো যে ডোন্ট ইনক্লুড অর ইনক্লুড সাকিব আল হাসান, যেহেতু আর সে বলেছে যে সাকিব পিওরলি তার ক্রিকেট মেধা দিয়ে চান্স পাবে, উইচ ইজ অলসো ইউ হ্যাভ টু accept. I mean, like you don't like his role as a politician, or like, you know, he was like with this the দল যারা তারা মানে বের হয়ে গেছে ইয়ে থেকে, পাওয়ার থেকে, ওইটা একটা আরেকটা ইস্যু। বাট এ কিন্তু খেলে বেড়াচ্ছে, আই মিন ক্যানাডাতে, সিপিএলে, আমেরিকা মেজর লিগ, সব জায়গাতে খেলছেও, সো খেলার মধ্যে আছে। বাট ফিটনেস লেভেলটা কিন্তু টেস্ট ম্যাচ এগুলো কিন্তু ডিফারেন্ট। সো হি হ্যাজ টু অলসো প্রুভ, যেটা বললেন যে প্র্যাকটিস আসতে হবে, যত নিরাপত্তা ইস্যু থাকুক ওটা গভর্নমেন্ট দেখবে, বাট যদি রেগুলার প্র্যাকটিস না করতে পারে, ইটস নট লাইক দ্যাট ওই টুর্নামেন্ট দেখে এসে ওই দেশে গিয়ে টেস্ট খেলে আবার ওই দেশে চলে যাবো, এটা হওয়া উচিত না আমি মনে করি ব্যক্তিগতভাবে। তাতে করে টিমের সাথে তার কোনো ওই বন্ডিংটা হবে না, নিজেও সে কনসেন্ট্রেট করতে পারবে না। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস গাইজ ভেরি মেন্টাল ভেরি স্ট্রং গাই, বিকজ আমি ওরে হ্যান্ডেল করেছি রাইট ফ্রম 2003 থেকে 2007, ওর পুরো হোল স্টার্ট, অ্যান্ড দেন এগেইন 13 থেকে 16। আমরা এই চ্যাপ্টার নিয়ে আবার কথা বলবো আরেকদিন, আপনাকে অবশ্যই মানে আমন্ত্রণ জানাবো। আজকে আসলে বলছে ঘড়ির কাঁটা শেষ আর কি, সময়ের কাঁটা। প্রিয় দর্শক, আজকে আসলে আমাদের গ্যালারির সময়টা শেষ। আমরা আগামী সপ্তাহে এই পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেট এবং ক্রীড়াঙ্গনের নানা বিষয় নিয়ে আবারও ফেরত আসবো। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন। ধন্যবাদ সবাইকে।